আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি জিডি 2025-এর লাস্ট 40 দিনের স্ট্র্যাটেজি। আর সাথে এটাও বলবো এই মুহূর্তে তোমাদের কোন কোন ভুলগুলো অ্যাভয়েড করে চলতে হবে। হয়তো তোমাদের মধ্যে অনেকেই সেই ভুলগুলো অলরেডি করতেছো, যেই ভুলগুলো কিন্তু তোমার 2025 সালের এসএসসি জিডির সাকসেসের প্রধান বাধা হয়ে দাঁড়াবে। আবার কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারো, আবার একটা বছর নষ্ট হয়ে যাবে। অনেকের হয়তো এটা লাস্ট অ্যাটেম্প। তাই তোমাদের বলবো যে দরকার হলে ভিডিওটা 2x স্পিডে দেখো, কিন্তু সম্পূর্ণ দেখো, না হলে অনেক কিছু জিনিস মিস করে যাবে। সবাই কিন্তু তোমাকে বলবে কি কি করবে, কিন্তু কেউ কিন্তু তোমাকে বলবে না যে কি কি করা যাবে না। এই টাইমটা, এই শেষের যে কোনো পরীক্ষার শেষের যে মুহূর্তটা, সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই মুহূর্তটাকে, সেই সময়টাকে যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে না পারো, সঠিকভাবে না চলো, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। অনেক কিছু জিনিস তুমি বুঝতে পারবে, অনেক কিছু জিনিস তুমি রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ, সত্যি আমরা এই ভুলগুলো করতেছি, যেই ভুলগুলো তোমার সাকসেসের বাধা হয়ে দাঁড়াবে, বা এর আগে তুমি এই ভুলগুলোর কারণে কিন্তু হয়তো ফাইনাল মেরিট লিস্টে তোমার জায়গা করে নিতে পারো নাই। তো আজকের এই ভিডিওর একটা তোমাদের সামারি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আজকের এই আমাদের ভিডিওর মেন ব্যাপারটা হচ্ছে এসএসসি জিডি 2025-এর শেষ 40 দিনের মাস্টার প্ল্যান। যে কি কি করবে, কোথার থেকে পড়বে, খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কি কি করবে এই মুহূর্তে, কোথার থেকে পড়বে। তো এইটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আর এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন কোন ভুল এই মুহূর্তে করা যাবে না, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর শেষ মুহূর্তে কিভাবে পড়ে নিজের নাম্বার বাড়াবে। যারা ভাবতেছো যে এতদিন পড়ি নাই, এই লাস্টের কিছুদিন পরে হয়ে যাবে, পারবো, তাদের বলতেছি ভাই, এই শেষ মুহূর্তে পড়েও কিন্তু তুমি তোমার নাম্বারটাকে এইভাবে ইনক্রিজ করতে পারো। হয়তো তুমি এই জায়গায় আছো, কিন্তু শেষ 40 দিন সময়টাকে যদি তুমি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো, তাহলে তুমি এখান থেকে এখানে পৌঁছে যাবে। এই ব্যাপারটা নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। কিভাবে নিজের স্বপ্নটাকে বাস্তবায়িত করবে সেটাও কিন্তু বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। আর তোমরা অনেকেই ভাবতেছো যে এই এখনকার পরীক্ষায়, এই জিডি পরীক্ষায় এত ভ্যাকান্সি ছিল, তারপরেও এত কাট আপ গেছে। হ্যাঁ, এবার তো আগের বারের থেকে একটু হলেও ভ্যাকান্সি কম আছে, তার মানে এবার আরো হাই কাট আপ যাবে। আমি তো ভাই পারবো না। ভাই তোমাদের বলবো, যারা এইরকম ভাবতেছো, এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসো। কারণ আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে বলবো কিভাবে তুমি হাই কাট আপ ক্লিয়ার করবে। আর যারা তোমরা হয়তো অল্প কিছু নাম্বারের জন্য ফাইনাল কাট আপ ক্লিয়ার করতে পারো নাই, বা মোটামুটি কিছু নাম্বারের জন্য কাট আপ ক্লিয়ার করতে পারো নাই, তাদের বলবো নিজেকে ব্যর্থ হওয়ার কিছু নাই। তোমার হাতে এখনো কিন্তু মোটামুটি অনেকটা সময় আছে। তোমরা যদি এই সময়টাকে সঠিক গাইডলাইন মেনে চলো, স্মার্টভাবে যদি এফেক্টিভ ওয়েতে পড়াশোনা করো, তাহলে কিন্তু কারো বাবার দম নেই তোমাকে 2025 সালের সিলেকশন থেকে আটকাতে। নিজেই কিন্তু নিজেকে সিলেকশনে নিয়ে যেতে পারো, আবার নিজেই কিন্তু নিজের সাকসেসের বাধা হয়ে দাঁড়াতে পারো। এই জিনিসটা খেয়াল রাখবে। আমি বলছি, বিস্তারিতভাবে বলছি, কারণ নিজের বাধা হয়ে নিজে এইভাবেই দাঁড়াবে। হয়তো তুমি যে ভুলগুলো করতেছো, যেই ভুলগুলোর কারণে এর আগে তুমি ব্যর্থ হয়েছিলে, সেই ভুলগুলো তুমি আবারও করতেছো। তাই এইভাবে ভুলের মাধ্যমে তুমি কি করতেছো, ভুলটা তো বুঝতে পারতেছো না, ভুল করেই যাচ্ছ। এইভাবেই তুমি পরীক্ষা দেবে, তাই তুমি আবারও ব্যর্থ হবে। তাই তোমাকে বলবো যে এই মুহূর্তে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় তোমার। এই মুহূর্তে কোনো রকম ভুল করলে চলবে না। তোমাকে সম্পূর্ণ প্ল্যান মাফিক চলতে হবে। শেষ সময় যদি প্ল্যান মাফিক চলতে না পারো, তাহলে তোমার এতদিনের প্রিপারেশন, এতদিনের পড়াশোনা সব কিন্তু বিফলে যাবে। তো চলো এবার এক এক করে বলা যাক তুমি এই মুহূর্তে কি কি করবে আর কি কি করবে না। তো এই মুহূর্তে তোমার প্রথমে যে জিনিসটা করা দরকার, সেটা হচ্ছে মেক ইওর ওন স্টাডি প্ল্যান অ্যান্ড টাইম টেবিল। অর্থাৎ এই যে শেষ 40 দিন আছে, শেষ 40 দিনের জন্য তুমি কি কি পড়বে, কিভাবে পড়বে, তোমাকে সেটা নিজেই বানিয়ে নিতে হবে এবং নিজেকেই প্ল্যান করতে হবে। দেখো, তোমার কোন জায়গায় কতটুকু পড়া হয়েছে, কোন সিলেবাস কতটুকু বাকি আছে, কমপ্লিট হয়েছে, এটা কিন্তু তোমার কোনো স্যারও জানে না, কোনো ম্যাডামও জানে না। সে তুমি যেখান থেকেই ক্লাস করো, অফলাইন ক্লাস করো, অনলাইন ক্লাস করো, তোমার কোন জায়গাটায় দুর্বল আছে সেটা কিন্তু তুমি নিজেই জানো। কিভাবে পড়বে না পড়বে সেটাকে তোমার কিন্তু নিজেকেই প্ল্যানিং করতে হবে প্রথমে, যে এই শেষের 40 দিন আমি এইভাবে পড়বো, এইভাবে এই সাবজেক্টে সময় দিব। এইভাবে তোমাকে কিন্তু একটা নিজের প্ল্যান মতো টাইম টেবিল করতে হবে। আর কিভাবে করবে, কোন সময় করবে, সেই টাইম টেবিলটা তোমার পরিবেশ অনুযায়ী, তোমার সিচুয়েশন অনুযায়ী কিন্তু তোমাকেই বানিয়ে নিতে হবে। আর যদি এটা না করো, তাহলে কিন্তু তুমি একদম মানে একটা এবড়ো খেবড়ো ভাবে চলবে, মানে কোনো তোমার ইসে থাকবে না।
আজকে হয়তো এটা পড়ছো, কালকে এটা পড়ছো, এটা পড়ছো, এটা পড়ছো, মানে তোমার সিলেবাস বাকি থেকে যাবে। আজকে হয়তো সারাদিন ম্যাথ পড়লে, তারপরের দিন 2 দিন টানা জিকে পড়লে, তারপরে টানা রিজনিং করলে, তারপরে হিন্দি বা তুমি ইংলিশ করলে। এইভাবে কিন্তু হতে পারে না, একটা করলে আর একটা সিলেবাস কিন্তু তোমার মানে কি হবে, মানে একটা পড়তেছো আর একটা এদিকে ভুলে যাচ্ছ। তাই তোমাকে সব কিছু প্ল্যানিং করে একটা টাইম টেবিল বানাতে হবে, ঠিক আছে? এটা প্রথমে করতেই হবে, আর এটা যদি না করো তাহলে কিন্তু তুমি কোনো একটা নির্দিষ্টভাবে এই শেষ 40 দিন কাজে লাগাতে পারবে না। তুমি দিশেহারার মতন অবস্থা হবে যে এটা পড়ি, এটা করি, এটা পড়ি, এটা পড়ি, এইরকম অবস্থা হয়ে যাবে। তাই তোমাকে প্ল্যান করতে হবে যে আমি এটা এতটুকু পড়বো, এটা আমার বাকি আছে। তো যাই হোক, এটা আমি বলে দিলাম। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে স্টাডি রিলেভেন্ট থিংস, অর্থাৎ প্রাসঙ্গিক যে বিষয় আছে সেগুলোই পড়ো এই মুহূর্তে। মানে সিলেবাসে তোমার যা আছে, সিলেবাসের মধ্যে যা আছে সেই জিনিসগুলোই তুমি পড়ো। যদি তোমার পড়া হয়ে থাকে তাহলে সেই জিনিসগুলোকেই রিভিশন করো। আর যদি এখনো বাকি আছে, এখনো তোমার হাতে 40 দিন সময় আছে, তুমি যেটা বাকি আছে সেটাকে তুমি কমপ্লিট করার চেষ্টা করো এই মুহূর্তে নতুন করে। হ্যাঁ, এই মুহূর্তে শেষের দিকে কি হয় বলো তো, অনেক জায়গায় অনেক ইউটিউব চ্যানেলে বা অনেক অনলাইন প্ল্যাটফর্মে তুমি ভিডিও পেয়ে যাবে যে এটা পড়ো, এটা পড়ো, এখান থেকে আসবে কমন, আসবে এখান থেকে আসবে। তো এই সব জিনিসের চক্করে পড়ো না ভাই। হঠাৎ করে নতুন নতুন ইউটিউব চ্যানেলে বলবে, এখন বলবে যে এই লাস্ট মুহূর্তের এই পিডিএফটা তুমি কিনে নাও, হ্যাঁ এইখানে এই বইটা তুমি কিনে নাও। এই চক্করে পড়ো না। তুমি এতদিন যা কিছু পড়েছো নিজের পড়ার উপর বিশ্বাস রাখো, রিভিশন করো, সিলেবাসের মধ্যে যা কিছু আসে সেটা নিয়েই পড়ো। এবার সেটা হতে পারে যে তোমার সিলেবাসের মধ্যে কোনো টপিক বা কোনো সেকশন এখনো বাকি আছে, মানে কমপ্লিট হয় নাই, সেটা তুমি ইউটিউব দেখতে পারো, কোনো বই থেকে কমপ্লিট করতে পারো, সেই জিনিসটা ভালো করে বুঝতে পারো। এখন কিন্তু অনেক ইউটিউবার তোমাকে মানে মিসগাইড করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবে যে এইখান থেকে এই ভিডিওটা দেখলে তুমি এত নাম্বার হবে, এত নাম্বার হবে। তুমি ভাই এগুলোর চক্করে পড়ো না। এখন নতুন করে কারো এই শেষ 40 দিনে কারো কোর্স কেনো না, কোনো বইও এখন কেনার দরকার নাই। তুমি এতদিন থেকে যা পড়েছো, যা পড়তেছো তাই পড়ো, তাই রিভিশন করো। তুমি শিওর তোমার সাকসেস পর্যন্ত পৌঁছে যাবে। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গিভ এভরি সেকশন ইকুয়াল ইম্পর্ট্যান্স। মানে হচ্ছে তোমাকে প্রত্যেকটা সেকশন, আমাদের পরীক্ষায় কি 4টা সেকশন থাকে এসএসসি জিডির পরীক্ষায়। ম্যাথ থাকতেছে, জিআই থাকতেছে, জিকে থাকতেছে, আর এদিকে কি থাকতেছে, এদিকে তোমার অনেকের হয়তো ইংলিশ থাকবে, আর অনেকের হয়তো হিন্দি থাকবে। এবার অনেকে কি করে বলো তো, আমি আমি নিজেই এই জিনিসটা আমি দেখেছি, অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো অঙ্কটা পারে না, তারা কি করবে, এই অঙ্কটাকেই বাদ দিয়ে দিবে, ঠিক আছে? তারা এই বাকি যে 3টা জিনিস আছে, তারা এই 3টা জিনিস নিয়েই পড়ে থাকবে। এবার অঙ্কটার দিকে সে তাকাবে না। ভাই তোমাকে ভাবতে হবে, যেখানে এত হাই কাট অফ যাচ্ছে সেখানে তোমাকে কোনোটা সেকশনকেও বাদ দেওয়া যাবে না, কোনোটা সেকশনকেও বাদ দিয়ে তুমি প্রিপারেশন করতে পারো না। এই হাই কাট অফের যুগে তোমাকে প্রত্যেকটা সেকশনে স্ট্রং হতে হবে। এবার অনেকে কি আছে, অনেকে ম্যাথ পারছে, জিএই পারছে, হ্যাঁ ইংলিশ বা হিন্দি পারছে, মানে জিকে পারছে না, সেটাও হবে না। আবার অনেকে এই বাকি 3টা পাচ্ছে, ম্যাথ পাচ্ছে, জিএই পাচ্ছে, জিকে পাচ্ছে, হিন্দি ইংলিশ কিচ্ছু পাচ্ছে না, তাহলেও চলবে না। তোমাকে প্রতিটা সেকশনকে সমান গুরুত্ব দিতে হবে এবং প্রতিটা সেকশনকে তোমার সমান সময় দিতে হবে। এবং ভাবলে চলবে না যে আমি এইটা পারি না আর এখন এই মুহূর্তে পড়বো না, এখনো অনেকটা সময় আছে। তুমি যে সেকশনটা পারছো না সেই সেকশনটাকে তুমি স্ট্রং করার চেষ্টা করো, বেশি করে সময় দাও, ঠিক আছে? তোমাকে প্রতিটা সেকশনে তোমাকে নাম্বার তুলতে হবে, কারণ প্রতিটা সেকশনে নাম্বার যদি তুমি না তোলো, এই হাই কাট আপ কিন্তু তুমি বিট করতে পারবে না। তোমরা হয়তো অনেকেই রিলেট করতে পারছো যে হ্যাঁ সত্যি আমরা অনেকেই আছি বা আমি প্রতিটা সেকশনকে সমান গুরুত্ব দেই না। অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথটা একটু কম পারে, অঙ্কটা কম পারে, তারা কি করে, তারা অঙ্ক বাদ দেয়। আমি এমনও স্টুডেন্ট দেখেছি যারা পরীক্ষা দেয় অঙ্কের একটা প্রশ্ন অ্যাটেম্প্ট করে না। ভাই কি করে হবে, যেখানে তোমার এত হাই কাট আপ যাচ্ছে সেখানে তুমি কি করে ভাবতেছো যে আমি এই অঙ্ক সেকশনটা না করে আমি পরীক্ষায় পাশ করে যাব, আমি একটা চাকরি পাবো? হবে না ভাই, হবে না। তোমাকে প্রতিটা সেকশনকে জোর দিতে হবে, গুরুত্ব দিতে হবে, এবং প্রতিটা সেকশনে তোমার একটা ভালো নাম্বার তুলতে হবে। যদি এখনো তোমার কোনো সেকশন উইক থাকে তাহলে তুমি সেই সেকশনে এখনো সময় দাও। সেটা হতে পারে অঙ্ক, হতে পারে জিআই, হতে পারে জিকে, হতে পারে ইংলিশ, হতে পারে হিন্দি।
তোমার প্রত্যেকটা সেকশনকে সমান গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা সেকশন থেকে তোমার নাম্বার তুলতে হবে। ওকে? তাই এই ভুল করো না যে আমি এইটা পারি না, তো আমি এইটা বাদ দিয়েই আমি প্রিপারেশন নিব। আমি জিকে, আমি তো অঙ্ক পারি না, আমি জিকে সারাদিন পড়বো, জিকেতে আমি 20-র মধ্যে 20 তুলবো। ভাই এই চক্করে পড়ো না, তোমাকে প্রত্যেকটা সেকশনকেই গুরুত্ব দিতে হবে। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে ফোকাস অন ইয়োর উইক পয়েন্টস, অর্থাৎ তোমার যে দুর্বল জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর উপর তুমি ফোকাস করো। অর্থাৎ এই মুহূর্তে তুমি যে জিনিসগুলো বা যে জায়গাগুলোয় তোমার দুর্বল মনে হচ্ছে যে না আমি এই জায়গাটায় আমি দুর্বল আছি, সেই জায়গাটাকে তোমাকে স্ট্রং করতে হবে। কারণ তুমি মনে করতেছো যে আমার এই জায়গাটা তো দুর্বল আছে, আমি এই জায়গা থেকে পড়বো না। ওকে, এবার পরীক্ষায় কি হলো, সেই জায়গা থেকেই প্রশ্ন চলে আসলো। এবার সেই জায়গা থেকে যদি প্রশ্ন চলে আসে, তুমি তো এই জায়গাটা দুর্বল ভেবে আগেই পড়া বাদ দিয়েছো, তাহলে তুমি কি করে সেখান থেকে প্রশ্ন অ্যাটেম্প করবে? এই হাই কাটআপের যুগে তুমি ভেবো না যে আমি আমার উইক পয়েন্ট বাদ দিয়ে, যেটা আমার উইক পয়েন্ট মানে যে জিনিসটা আমি পারছি না, হ্যাঁ পড়েও বুঝতেছি না, বারবার পড়তেছি বাট হচ্ছে না, সেই জিনিসটা আমি বাদ দিয়ে পরীক্ষা দিব আর আমি কাট আপ ক্লিয়ার করে যাব। এটা ভুল, চরম ভুল। এখানে তোমার সাকসেসের প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে এই যে তোমার এই ভাবনা, কারণ তুমি জানো না কোথা থেকে প্রশ্ন আসবে। এই হাই কাটআপের যুগে যারা প্রশ্ন করে তারা কিন্তু তোমাকে প্রতিটা মুহূর্তে তোমাকে, তারা হচ্ছে স্টুডেন্টকে বাছাই করার জন্য কোশ্চেন সেট করে রাখতেছে, ভিতর থেকে কিন্তু এখন প্রশ্ন হয়। তাই তোমাকে কিন্তু প্রতিটা বিষয়ে খুঁটিনাটি জানতে হবে, প্রতিটা বিষয়ে তোমাকে স্ট্রং করতে হবে। তোমার যা উইক পয়েন্ট আছে সেগুলোকে স্ট্রং করতে হবে, এবং সেই জিনিসগুলোর উপর এই লাস্ট 40 দিনে কিন্তু তোমার জোর দেওয়া দরকার। এইবার তুমি এই উইক পয়েন্টটা কি করে বুঝবে যে তোমার কোথায় দুর্বল জায়গা, সেটা এই পয়েন্টে তুমি বুঝে যাচ্ছ। মক টেস্ট অ্যান্ড অ্যানালাইসিস, অর্থাৎ এই মক টেস্ট আর অ্যানালাইসিস থেকে তুমি কি করবে, তুমি তোমার উইক পয়েন্টস পেয়ে যাবে। কিভাবে পেয়ে যাবে আমি বলতেছি, তার আগে আমি বলতেছি এই মক টেস্ট কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? এই মক টেস্ট বিশাল গুরুত্বপূর্ণ জিনিস এই কারণে, তোমরা এই মক টেস্টের মাধ্যমেই কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। এমনও কিন্তু স্টুডেন্ট আছে, তোমরা অনেকেই হয়তো যারা পরীক্ষা দিয়েছো, যাদের সাথে এই জিনিসটা হয়েছে, যাদের অভিজ্ঞতা আছে তারা রিলেট করতে পারবে। আর যারা নতুন তারা রিলেট করতে না পারলেও কিন্তু এই ভুলটা অনেকেই করতে যাচ্ছ। কি করতেছো, তোমরা হয়তো তোমার সিলেবাসের পড়া সেই পড়তেছো, দমিয়ে পড়তেছো, রিভিশন করতেছো, ঠিক আছে, কোনো ধরনের মক টেস্ট দিচ্ছ না। এরপর কি হবে, তুমি তো নিজেকে ভাবতেছো না আমার পড়া কমপ্লিট, আমি সব পড়েছি, যাই হোক যেখান থেকে প্রশ্ন আসুক আমি পাবো। এবার পরীক্ষা হলে তোমার ওইখানে স্ক্রিনের পাশে যখন একটা ঘড়ি চলতে থাকবে না, একটা ঘড়ি চলতে থাকবে, তোমার কিন্তু মাথা কাজ করবে না। মাথা কাজ করবে না মানে তুমি এমন একটা অবস্থা হয়ে যাবে যে আমি কি করবো, মানে তোমার মধ্যে একটা তৎপরতা চলে আসবে। তুমি কিন্তু সঠিকভাবে তখন নিজের যে মাইন্ডটাকে কাজে লাগাতে পারবে না। এমন হয়ে যাবে যে তুমি পারতেছো এমন একটা অঙ্ক, কিন্তু তুমি সময়ের অভাবে করতে পারলে না। তোমার যে 80টা কোশ্চেন থাকে, তুমি সময়ের মধ্যে সেটা করতে পারলে না, তার আগেই সময় শেষ হয়ে গেল। এটা কিন্তু অনেকের সাথেই হবে। তাই টাইমের মধ্যে তোমাকে যদি সব কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়, তার জন্য তোমাকে অনলাইন মক টেস্ট দিতে হবে। সেটা তুমি অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে কিন্তু অল্প কিছু টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে মক টেস্ট দেওয়া যায়। তাই তোমাকে কিন্তু প্রচুর মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলে তোমার কি হবে, তোমার টাইম ম্যানেজমেন্ট হবে, অর্থাৎ পরীক্ষায় যে তোমার 80টা প্রশ্ন যে তোমাকে করতে হবে, সেইটা কিন্তু তুমি সময়ের মধ্যে করতে পারবে। আর যদি তুমি মক টেস্ট না দাও, সে তুমি যতই পড়ো, তোমার সিলেবাস 100% কমপ্লিট হোক না কেন, তুমি যদি কোনোদিনও মক টেস্ট না দাও, পরীক্ষায় তোমার টাইম ম্যানেজমেন্ট হবে না, তুমি টাইম পাবে না। মানে তোমার সময় শেষ হয়ে যাবে, কিন্তু এইদিকে তোমার কোশ্চেন বাকি থেকে যাবে। এই মক টেস্টের মাধ্যমেই কিন্তু তুমি তোমার যে টাইম থাকে 60 মিনিট বা 1 ঘন্টা বলো, সেই টাইমের মধ্যেই কিন্তু তোমার সম্পূর্ণ প্রশ্ন অ্যাটেন্ড করার যে একটা তোমার এবিলিটি, এই মক টেস্টেই কিন্তু এনে দিবে। সেই টাইমের মধ্যেই তুমি সম্পূর্ণ প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। তোমার কিন্তু কোনোদিনও এমনটা হবে না যে তুমি অঙ্ক পারছো বা কোনো টপিক পারছো কিন্তু সময়ের অভাবে তুমি করতে পারলে না। এটা হবে না। এটা যদি তুমি মক টেস্ট এখন থেকে দিয়ে যাও, এখন থেকে তোমাকে কিন্তু প্রতিদিন অন্তত একটা, সে সিলেবাস তোমার 60% কমপ্লিট হোক আর 70% কমপ্লিট হোক, তোমাকে প্রতিদিন একটা করে মক টেস্ট এখন থেকে দিতেই হবে, অনলাইন মক টেস্ট। আর মক টেস্ট যদি না দাও, তাহলে সে তুমি যতই পড়ো না কেন, পরীক্ষার হলে কিন্তু তুমি, তোমার পাশে যখন টাইমার চলবে, তোমার মাথা কিন্তু ঠিক কাজ করবে না। আর শেষের দিকে দেখবে তোমার প্রশ্ন বাকি, এই দিকে সময় শেষ। তাই এখন থেকে মক টেস্ট দিবে। এবার মক টেস্ট দিলেই শুধু হবে না, অ্যানালাইসিস করতে হবে। তুমি যে বাড়িতে বসে মক টেস্টটা দিলে, সেখানে তুমি কতগুলো প্রশ্ন অ্যাটেন্ড করতে পারলে, তোমার কতগুলো নেগেটিভ হলো, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে খাতায় নোট করতে হবে। এবং তুমি কোন জায়গার প্রশ্ন পারলে না, সেগুলো তোমাকে একটা খাতায় নোট করতে হবে। অঙ্ক কোন চ্যাপ্টার অঙ্ক পারলে না, হ্যাঁ,
জিকে কোন চ্যাপ্টারের বা কোন বিষয়ের পারলে না সেটা তোমার নোট করতে হবে। যে জিনিসগুলো পারছো সেগুলো 100% পারছো সেগুলো নোট করতে হবে না। যে জিনিসগুলো তুমি আটকাচ্ছ, যে জিনিসগুলো পারছো না, যেগুলো তোমার নেগেটিভ হচ্ছে বা যেগুলো তুমি অ্যাটেম্প করতে পারছো না, সেই জিনিসগুলোকে তোমায় একটা খাতায় নোট করতে হবে। এবং সেই জিনিসগুলো আমি যে বললাম যে তোমার উইক পয়েন্ট, যে জিনিসগুলো তুমি নেগেটিভ হলো, যে জিনিসগুলো তুমি অ্যাটেম্প করতে পারলে না, যে প্রশ্নগুলো, সেগুলোই হচ্ছে তোমার উইক পয়েন্ট। এই জিনিসগুলো একটা খাতায় নোট করে এই জিনিসগুলো তোমাকে, যেই অঙ্কটা পারলে না যেই চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারের তুমি অঙ্ক এই সময়ের মধ্যে, শেষ সময়ের মধ্যে কোনো ইউটিউবে ভিডিও দেখে হোক বা কোনো স্যারের কাছে হোক, ম্যামের কাছে হোক, তুমি সেই বিষয়টা স্ট্রং করো, সেই চ্যাপ্টারের অঙ্ক শেখো। হ্যাঁ, যে জিকেটা তুমি পারছো না, হয়তো ইতিহাস থেকে একটা প্রশ্ন তুমি পারলে না, কোনো একটা চ্যাপ্টার ধরো সিন্ধু সভ্যতা থেকে একটা প্রশ্ন আসলো তুমি পারলে না, তাহলে তোমাকে কি করতে হবে? এখন সিন্ধু সভ্যতা পড়তে হবে। এইভাবে তুমি কিন্তু মক টেস্ট দিয়ে একদিকে যেমন তুমি সময়ের মধ্যে সমস্ত প্রশ্ন অ্যাটেম্প করার নিজেকে ক্যাপাবল করবে, তেমনি তুমি তোমার উইক পয়েন্ট খুঁজে পাবে। তাই তোমাকে মক টেস্ট দিলে হবে না, মক টেস্ট দিয়ে অ্যানালাইসিস করতে হবে। মক টেস্ট দিতে যেমন 1 ঘন্টা লাগে, অ্যানালাইসিস করতে কিন্তু তার থেকেও বেশি সময় লাগতে পারে। অ্যানালাইসিস কি করবে? অ্যানালাইসিস করবে যে কোন অঙ্কটাতে তুমি আটকালে, কোন জিকেটাতে তুমি আটকালে, কোন প্রশ্নটা তুমি পারলে না। এবার কোনো অঙ্ক বা কোনো রিজনিংয়ে যদি তোমার সময় বেশি লাগছে সেটাও নোট করো যে এইখানে কেন আমার সময় বেশি লাগছে। তুমি ওই টপিক ইউটিউবে লিখে সার্চ করো, কিভাবে শর্টকাটে করা যায় সেটা দেখলে। এইভাবে কিন্তু তুমি উইক পয়েন্ট স্ট্রং করবে। তাই তোমাকে এখন থেকে কিন্তু প্রতিদিন একটা করে মক টেস্ট দিতেই হবে, দিতেই হবে, এটা কিন্তু মাস্ট। স্মার্ট অ্যান্ড এফেক্টিভ স্টাডি, অর্থাৎ তোমাকে কিন্তু এখন স্মার্টভাবে এবং এফেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হবে। সারা দিন রাত পড়তেছো এমনটা কিন্তু না, মানে তুমি যতটাই সময় পড়ো না কেন, তোমার পড়াটা যেন কার্যকরী হয়। ঠিক আছে, আমি সারাদিন পড়লাম কিন্তু আমার কাজের কাজ কিছুই হলো না, তাহলে কিন্তু হবে না। সারাদিন আমি ইউটিউবে অনলাইনে ভিডিও দেখছি, আমি তো 3 ঘন্টা ইউটিউবে ভিডিও দেখলাম, একটা 3 ঘন্টার ম্যারাথন ক্লাস করলাম বা 4 ঘন্টার ম্যারাথন ক্লাস করলাম, ঠিক আছে, ওইটাকে পড়া বলবে না। তুমি যে টাইমটা পড়তেছো তোমার কোনো নোট থেকে বা কোনো বই থেকে কিন্তু তোমাকে পড়তে হবে। অর্থাৎ একদম সেই সময় যখন তুমি পড়তেছো, স্মার্টভাবে পড়তেছো, এফেক্টিভভাবে পড়তেছো, তোমার সেই জিনিসটাকেই 100% ফোকাসের সহিত পড়তে হবে। ওকে, যতটুকু পড়বে ফুল অ্যাটেনশন দিয়ে পড়বে, ফুল মনোযোগ দিয়ে পড়বে। এটাই হচ্ছে স্মার্ট অ্যান্ড এফেক্টিভ স্টাডি। আর যদি তুমি যাই পাচ্ছ তাই সারাদিন পড়ে যাচ্ছ ভাই, ওটাকে তোমার স্মার্ট স্টাডি বলে না। পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কিপ কনসিস্টেন্সি, অর্থাৎ তোমার যে ধারাবাহিকতা সেটাকে কিন্তু রাখতে হবে। কারণ কনসিস্টেন্সি ইজ দ্য কি, অর্থাৎ তোমার যে সাফল্যের চাবিকাঠি সেটা কিন্তু তোমার কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি কি জিনিস? সেটা হচ্ছে ধারাবাহিকতা। তুমি যে এই 40 দিন তোমাকে কিন্তু ভাই কন্টিনিউ পড়তে হবে, যেটা তুমি প্রথমেই বলেছি যে তোমাকে একটা প্রথমে স্টাডি প্ল্যান করতে হবে এবং সেটা একটা টাইম টেবিল বানাতে হবে, সেইটাই কিন্তু তোমাকে প্রতিদিন করতে হবে। সেই টাইম টেবিল মেনে কিন্তু প্রতিদিন পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাকে চলতে হবে। 2 দিন আমি প্রচুর ভিডিও দেখলাম, প্রচুর আমি মোটিভেটেড হলাম, আমি পড়লাম, হ্যাঁ, সারাদিন পড়লাম, নোট করলাম, নোট রিভিশন করলাম, মক টেস্ট দিলাম, তারপরে একদম তুমি নাই, তাহলে কিন্তু হবে না। তোমাকে শেষ পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে হবে। এখন থেকে ধারাবাহিকভাবে চলতে হবে। তুমি এতদিন যা করেছো করেছো, তোমাকে এই শেষ দিনগুলো তোমাকে তোমার পড়াশোনা, তোমার প্রিপারেশনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তুমি যদি এখন এই 2 দিন একদম ফুল ভিডিও দেখে মোটিভেট হলে, একদম সেই পড়লে, আগুনের মতো পড়লে, তারপরে মাঝখানে তুমি উধাও হয়ে গেলে, তুমি নাই, তুমি পড়তেছো না, আমি ঘুরতে গেলাম, বন্ধুর সাথে আড্ডা দিতে গেলাম, ভাই চলবে না। তোমাকে ধারাবাহিকভাবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলতে হবে। তাহলেই কিন্তু তুমি তোমার সাকসেসটা একদম 100% অ্যাচিভ করতে পারবে। তাই তোমাকে কিন্তু তোমার কনসিস্টেন্সি বজায় রাখতেই হবে। এই বেলুনের মতো হও না যে একদম হাওয়া ভরলে একদম ফুলে গেলে, তারপরে একটু করেই ফেটে গেলে। এইরকম হলে চলবে না। তোমাকে একটু 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 করে, মানে প্রতিদিন যতটুকুই পড়ো, স্মার্টভাবে পড়ো, এফেক্টিভভাবে পড়ো, বাট প্রতিদিন পড়ো এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়ো। ওকে, এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর শেষে হচ্ছে মেন যেটা বিষয়, সেটা হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ, অর্থাৎ তুমি তোমার নিজের উপর বিশ্বাস রাখো। এই এত হাই কাট আপ যাচ্ছে, মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে, তো তাদের কথায় কান না দিয়ে তুমি তোমার নিজের উপর বিশ্বাস রাখো। হ্যাঁ, আমি পারবো, এই জোরটা মনের মধ্যে রাখো। তুমি 100% পেয়ে যাবে এবং দেখবে তুমি তুমি তোমার যে জায়গায়, যে স্বপ্নটা দেখেছো, সেই জায়গায় তুমি পৌঁছে যাবে একটা সময়। ওকে, তাই তোমাকে তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তুমি যদি তোমার নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে কিন্তু
তুমি তোমার সাকসেসে পৌঁছতে পারবে না। তাই তোমাকে তোমার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং বিশ্বাস রাখলেই শুধু হবে না, তার সাথে সাথে তোমার যে তুমি স্টাডি প্ল্যান বানাবে বা টাইম টেবিল বানাবে, সেই অনুযায়ী তোমাকে কনসিস্টেন্সি বজায় রেখে তোমাকে স্মার্টভাবে, এফেক্টিভভাবে, সাথে মক টেস্ট, সব কিছু মিলিয়ে কিন্তু প্রতিটা সেকশনকে গুরুত্ব দিয়ে কিন্তু চলতে হবে। তাহলেই কিন্তু তুমি অবশ্যই 2025 সালের যে জিডি আছে, শুধু জিডি না, তুমি যদি এইভাবে চলো, তুমি জিডির পাশাপাশি অন্যান্য পরীক্ষাও সফল হয়ে যাবে। তাই তোমাকে বলবো, তুমি নিজের উপর বিশ্বাস রাখো এবং যেগুলো পয়েন্ট বললাম, যে ভুলগুলোর কথা বললাম, সেইগুলো অ্যাভয়েড করো, এবং যেভাবে বললাম সেইভাবে চলো। আর কি বলো তো, এই যে তুমি এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো, তার মানে তুমি কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট। অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখতে শুরু করেছিল, তারা কিন্তু এই পর্যন্ত আসে নাই। তারা হয়তো ভিডিওটা 2 মিনিট দেখেছে, অনেকে হয়তো 3 মিনিট দেখেছে, তারপরে কিন্তু চলে গেছে অন্য কোনো রিলসে, চলে গেছে অনেকে হয়তো অন্য কোনো ভিডিওতে চলে গেছে, কমেডি ভিডিও, ফানি ভিডিও বা অন্য ভিডিওতে চলে গেছে। আর তুমি যে এই ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো, তার মানে সত্যিই তুমি সিরিয়াস। তুমি ভাই সাকসেস পাবেই পাবে। তুমি যা বললাম সেগুলো ফলো করে চলো, যা অ্যাভয়েড করতে বললাম সেগুলো অ্যাভয়েড করে চলো। তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না, তুমি অবশ্যই সাকসেস পাবেই পাবে। একদম 100%, আমি জোর গলায় বলতেছি, তুমি সাকসেস পাবেই পাবে। আর তোমাদের এর সাথে আমি আরও জানিয়ে দিতে চাই, এরপর আমি প্রতিটা সেকশন ওয়াইজ তোমাদের স্ট্র্যাটেজি শেয়ার করব, যে এই সময়ে শেষ মুহূর্তে জিকে কিভাবে পড়বে, ম্যাথ কিভাবে করবে, রিজনিং কিভাবে পড়বে, হিন্দি বা ইংলিশ কিভাবে পড়বে, যাতে করে তোমরা স্মার্টভাবে এই শেষের 40-45 দিনে পড়াশুনো করে প্রতিটা সেকশন থেকে ভালো একটা নাম্বার পেতে পারো। প্রতিটা সেকশন ওয়াইজ আমি একটা তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, কারণ পরীক্ষার সময় নাই। তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলে আমি পরবর্তীতে যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা যদি তোমার মনে হয় যে তোমার কাজে লেগেছে বা লাগবে, তাহলে একটা লাইক করে দিও। আর যদি কোনো জানার থাকে তাহলে কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিও আসতেছে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি সাকসেস পাবেই পাবে, জাস্ট সময়ের অপেক্ষা।